नमस्कार আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শিক্ষা দপ্তর দ্বারা প্রকাশিত নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। ঠিক আছে, আজকে ফার্স্ট মডেল অ্যাক্টিভিটি টাস্কটা নিয়ে আলোচনা করব। তার থেকে ভৌত বিজ্ঞানে এখানে কি কোশ্চেনগুলো আছে। প্রথম কোশ্চেন আছে ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দ্বিতীয় কোশ্চেন আছে একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে দুটি, এল কক্ষে 8টি ও এম কক্ষে 2টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? মৌলের পরমাণুটির এম কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লেখো। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন আছে না একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে তুমি 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে। 4 নম্বর আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। আর 5 নম্বর আছে না একটি খেলনা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাওয়ার পরে ওই গাড়ির বেগ দাঁড়ালো 50 সেন্টিমিটার পার সেকেন্ড। গাড়ির ত্বরণ নির্ণয় করো। দেখো এই 5টি কোশ্চেন একে একে আমরা করব। ঠিক আছে, প্রথমের কোশ্চেন দেশে এগুলো কি ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখো আমরা কি জানি ডাইন আর নিউটন হচ্ছে কি বলের একক। নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক আর ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। তো আমরা ডাইন বা নিউটনের সংজ্ঞা কিভাবে জানি? নিউটনের সংজ্ঞা কি জানি না, কোনো একটা 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে 1 নিউটন বল। আর ডাইনটা কি না 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় 1 ডাইন। অর্থাৎ আমরা লিখতে পারি 1 নিউটন সমান কি হবে 1 কেজি ভরের বস্তুর উপর, অর্থাৎ 1 কেজি কত সেকেন্ড করি না 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করছে। তার মানে 1 কেজি গুণিত 1 মিটার পার সেকেন্ড হবে সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম হয় না 1000 গ্রাম হয়। তাহলে 1000 গ্রাম গুণিত 1 মিটার সমান কত সেন্টিমিটার না 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর দেখো 1000 মানে কি 1 এর গায়ে 3টা শূন্য অর্থাৎ 10 এর কিউব ইন্টু এটা হচ্ছে 100 মানে 10 এর স্কয়ার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমান। দেখো এটা কত হচ্ছে 10 টু দি পাওয়ার 5 গ্রাম। এটা 3 আর 2 5 হচ্ছে, তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার এটা কি হয় ডাইন হয়, অর্থাৎ সমানই 10 টু দি পাওয়ার 5 ডাইন। অতএব আমাদের কি হলো, অতএব আমরা লিখতে পারি যে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো না একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 2টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? আমরা মৌলটির পরমাণু ক্রমাঙ্ক মানে কি জানি না মৌলটির মোট পরমাণু সংখ্যাকেই বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। আর এটাও জানি যে একটা মৌলের পরমাণুতে যত প্রোটন থাকে, যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যকই ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে এখানে মোট ইলেকট্রন কত হচ্ছে দেখো। তারপরে আচ্ছা ওটা পরে, তারপর কোশ্চেন হচ্ছে মৌলের পরমাণুটির এম কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লেখো। আচ্ছা প্রথমে আমরা দেখো মোট ইলেকট্রন বের করব। মোট ইলেকট্রন কটা আছে? কে কক্ষে 2টি আছে, এল কক্ষে 8টি আছে, এম কক্ষে 2টি আছে, মোট কত হলো 12টি। অর্থাৎ মোট প্রোটন সংখ্যা কত? সে 12টি হবে। অতএব মৌলটির পারমাণবিক পরমাণু ক্রমাঙ্ক, অতএব মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে না 12, কারণ ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা হয়। এরপর দেখো না মৌলের পরমাণুটির এম কক্ষে ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লেখো।
এবার 12 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির নাম কি? মৌলটির নাম হলো তোমার ম্যাগনেসিয়াম, বা মৌলটির সংকেত আমরা লিখতে পারি, মৌলটির চিহ্ন লিখো কি হয় না Mg। ঠিক আছে, এরপরে এম কক্ষে দুটো ইলেকট্রন সরিয়ে নিচ্ছে। দেখো ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আধান, তাহলে দুটো ইলেকট্রন সরিয়ে নেওয়া মানে 2 একক ধনাত্মক আধান হবে, মানে ঋণাত্মক আধান 2 কমে গেল, তাই না? তার মানে এখানে আবার আমরা জানি যত প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে এখানে 12টা ইলেকট্রন ছিল, 12 আর এখানে হচ্ছে 12টা প্রোটন ছিল, তাহলে যখনই দুটো ইলেকট্রন সরে গেল মানে ইলেকট্রন সংখ্যা 10 হয়ে গেল, তার মানে ঋণাত্মক আধান আমার 2 কমে গেল, তার মানে ধনাত্মক আধান 2 বেড়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এম কক্ষের বাইরের ইলেকট্রন দুটি, এটা লিখবে যে এম কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত হবে Mg2+। এটা প্লাস লিখতে পারো বা +2 বা 2+, এইভাবে লিখতে। এটা হবে মৌলটার, মানে দুটো ইলেকট্রন বাইরে থেকে সরিয়ে নিলে যে আয়নটা হবে তার আয়নটার সংকেত হবে এটা Mg2+। ঠিক আছে, এখানে তোমরা লিখবে এটা যে মৌলের পরমাণুতে এম কক্ষের ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত হবে Mg2+। এরপর 3 নম্বর কোশ্চেনটাতে কি বলছে দেখো না, একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে তুমি 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে। দেখো প্রথমে কি লিখব না, মাপনী চোঙের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করা যায়। কিভাবে করা যাবে না, প্রথমে একটি শুষ্ক মাপনী চোঙ নিয়ে তাতে ড্রপারের সাহায্যে বেশ অনেক সংখ্যক জলের ফোঁটা, প্রায় 300 বা 400 ফোঁটা জল ফেলা হবে কোথায়, মাপনী চোঙে। এরপর মাপনী চোঙে যে জলটা জমা হবে তার আয়তন নির্ণয় করা হলো। ধরো জলের আয়তন যদি V সেমি কিউব হয় এবং ফোঁটার সংখ্যা যদি n হয়, তাহলে জলের একটি ফোঁটার আয়তন হবে V/n সেমি কিউব। এইভাবে মাপনী চোঙের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন আমরা মাপ করতে পারি। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো লিখো। ঠিক আছে, তাহলে এখানে 1 নম্বর ত্রুটি হিসেবে বলা যেতে পারে, দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী কি হয় না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এখন তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী কি না, ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধান সমন্বিত ইলেকট্রনের এরূপ আবর্তনের ফলে ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে পারে। ঠিক আছে, ফলে কি হয় না, ইলেকট্রনটির শক্তি ক্রমশ হ্রাস পাবে এবং অবশেষে সেটি নিউক্লিয়াসে গিয়ে পড়বে, ফলে পরমাণুর অস্তিত্বই লুপ্ত হবে। ঠিক আছে, অর্থাৎ এভাবে যদি ঘুরতে থাকে তাহলে কি হচ্ছে, যেহেতু এটা ধনাত্মক আধান আছে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে ঋণাত্মক আধান সমন্বিত ইলেকট্রন আবর্তনের ফলে ইলেকট্রন কি করবে না, নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে করতে ক্রমশ হ্রাস পাবে এবং অবশেষে সেটি নিউক্লিয়াসে গিয়ে পড়বে। আর যদি সেটা নিউক্লিয়াসে গিয়ে পড়ে তাহলে আমার ওই পরমাণুটারই কোনো অস্তিত্ব থাকবে না, অস্তিত্বই লুপ্ত হবে। তাহলে এটা রাদারফোর্ডের তো পরমাণু মডেলের ত্রুটি। আর 2 নম্বর ত্রুটি হিসাবে কি বলা যায় না, 2 নম্বর হিসাবে বলা যায় যে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল ইলেকট্রন অবিরামভাবে শক্তি বিকিরণ করতে থাকলে পরমাণুর যে বর্ণালী পাওয়া যায় তা নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় পরমাণু রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি করে। রাদারফোর্ডের পরমাণু মডেল রেখা বর্ণালী সৃষ্টির কারণ কিন্তু ব্যাখ্যা করতে পারে না। এই দুটো হচ্ছে সাধারণত রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নাও। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা আছে কি আছে না, একটি খেলনা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাওয়ার পর 20 সেন্টিমিটার বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাওয়ার পরে ওই গাড়ির বেগ দাঁড়ালো 50 সেমি পার সেকেন্ড। গাড়ির ত্বরণ নির্ণয় করো। দেখো এখানে প্রাথমিক বেগ হচ্ছে আমার এটা, অন্তিম বেগ এটা, আর এটা হচ্ছে দূরত্ব। তাহলে এখানে লিখব প্রাথমিক বেগ u সমান প্রাথমিক বেগ
ইউ সমান 20 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর অন্তিম বেগ ভি সমান 50 সেমি পার সেকেন্ড। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব কত মিটার দূরত্ব গেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব লিখো, অতিক্রান্ত দূরত্ব এস সমান 1 মিটার। মিটারটাকে আমরা সেন্টিমিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার, বেশি সেন্টিমিটার 100 সেন্টিমিটার সমান 100 সেন্টিমিটার। এগুলো যদি হয়, আর যদি ত্বরণটা আমরা ধরি যে ত্বরণটা কি এফ ধরতে পারো বা এ ধরতে পারো, ত্বরণ এ সমান কত, তাহলে আমরা একটা সূত্র জানি। দেখো আমরা কি একটা সূত্র জানি, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এবার এখানে মানগুলো বসো। ভি এর মান কত আমার না 50, তার হোল স্কোয়ার ইকুয়াল টু ইউর মান কত 20 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস এর মান কত 100। ঠিক আছে, বা এটা কত হচ্ছে 5 5 2500 ইকুয়াল টু 2 2 4 400 প্লাস এটা হচ্ছে তোমার 200 এ, বা 2500 মাইনাস 400 সমান 200 এ, তাই তো, বা এটা বিয়োগ করলে হবে তোমার 2100 সমান 200 এ, বা 2100 বাই 200 সমানই হবে এ, এনে 0 0 কাটো। ঠিক আছে, বা আমরা এখানে লিখতে পারি এ সমান 10.5। তাহলে এটা হলো আমার ত্বরণ। অতএব গাড়ির ত্বরণ সমান, বা গাড়িটির ত্বরণ সমান কত পেলাম, ত্বরণ এ সমান 10.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তা এটা হলো আমাদের মডেল অ্যাক্টিভিটি 1 ভৌতবিজ্ঞানে। আমরা পরের দিন মডেল অ্যাক্টিভিটি ভৌতবিজ্ঞানেরই দ্বিতীয় এবং তৃতীয়টি নিয়ে আলোচনা করব। ঠিক আছে।